নতুন বউ পূজা শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেই বাড়ির রান্নাঘর এখনো পর্যন্ত দেখতে পায়নি, কিন্তু সে এখন যেহেতু বাড়িতে সম্পূর্ণ নতুন, তাই সেই রান্নাঘর নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করতে চায় না। আর এভাবেই দু একদিন কাটে। আর একদিন পূজা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, বলছিলাম যে আপনি তো আমাকে রান্নাবান্না করতেই দিচ্ছেন না, আর আমি দেখতেও পাচ্ছি না এই বাড়ির রান্নাঘরটা কোথায়। আপনারা কোথায় রান্নাবান্না করেন বলুন তো? বৌমা, আমি তোমাকে এতদিন ধরে বলিনি, কারণ আমি ভাবছিলাম তুমি যেদিন রান্না করবে সেদিনই ঠিক জানতে পেরে যাবে আমরা কোথায় রান্না করি। আচ্ছা, তুমি যখন জানতেই চাইছো তাহলে চলো আমার সঙ্গে, আমি তোমাকে দেখাচ্ছি তোমার শ্বশুরবাড়ির রান্নাঘর কোথায়। এই বলে সুনিতা দেবী নতুন বৌমা পূজাকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করে। আরে, আপনি আমাকে উপরে কেন নিয়ে যাচ্ছেন? আমি তো রান্নাঘর দেখার কথা বললাম, আপনি আমাকে কোনো রুম দেখাতে নিয়ে যাচ্ছেন নাকি? আপনাদের বাড়িটা আমি চারিদিক থেকে ভালো মতো দেখে ফেলেছি, 4টে ঘর আছে, সবই আমি জানি। আপনাদের বাড়ির দোতলাতে আরো 2টো রুম আছে, উপরে তো দেখার মতো কিছু নেই। ওফ, তোমাকে আমার সঙ্গে যেতে বললাম, তুমি চলো, এত প্রশ্ন করছো কেন? আমি তোমাকে রান্নাঘর দেখাবো বললাম তো, নিশ্চয়ই আমি তোমাকে রান্নাঘর দেখাতেই নিয়ে যাচ্ছি, এবার চলো আমার সাথে। এই বলে সুনিতা দেবী তার বৌমা পূজাকে ছাদে নিয়ে যায়। আর ছাদে গিয়ে পূজা একেবারে চমকে ওঠে, কারণ সে দেখে যে তার ননদ টিনা ছাদের উপর বসে বসে রান্নাবান্না করছে। মা, তুমি এখন আসছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই ছাদে তো ভীষণ রোদ, শীতকালেও শরীরটা যেন একেবারে রোদে পুড়ে যাচ্ছে। ছাদে রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে মা, জানি না তুমি কিভাবে ছাদে রান্না করো। এ কি বলছো তোমরা? তোমরা এখানে রান্না করো? মানে বাড়ির ছাদে তোমরা রান্না করো? এ আবার কেমন কথা? বাড়ির ছাদে কেউ কখনো রান্না করে? আমাদের বাড়িতে বড় রান্নাঘর ছিল, আর সেখানে বড় গ্যাস ওভেনও ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে এসে এরকম যে ছাদে রান্না করতে হবে তা তো আমি ভাবতেই পারিনি। বৌদি, আমাদের বাড়িতে এত বড় বড় রুম আছে ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে এক্সট্রা করে কোনো রান্নাঘর বানানো হয়নি। আর আমাদের তো গ্যাস ওভেন আছেই, গ্যাস ওভেন থাকা সত্ত্বেও আমাদেরকে এই ছাদে রান্না করতে হয়, কারণ মা বলে শুধু শুধু বাড়িঘর নোংরা করে কি হবে, আর রান্নাঘর বানানো মানে অনেক টাকার খবর আছে, তাই এখন মা এক্সট্রা করে রান্নাঘর বানানোর কথা ভাবতে পারছে না। কিন্তু বৌদি, আমার মনে হচ্ছে এবার কিন্তু তোমার খুব কষ্ট হবে। তুমি ঠিকই বলেছো, আমি তো কখনোই বাড়ির ছাদে রান্না বান্না করিনি, আর বাড়িতে আমি আমাদের রান্নাঘরেই রান্না করতাম। ছাদে এত রোদ, এখানে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব? এতদিন ধরে তোমরা সেই জন্যই এই বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টা করছিলে, তাই তো? আজকে আমি জানতেই পেরে গেলাম যে তোমরা বাড়ির ছাদে রান্না করো। হ্যাঁ বৌমা, জানতে পেরেছো, খুব ভালো হয়েছে। এবার থেকে তো তোমাকেই রান্না করতে হবে, কারণ তুমি নতুন বলে এতদিন তোমাকে কিছু বলিনি, কিন্তু আজকে আমি রান্না বান্না করে দিচ্ছি ঠিকই। কাল থেকে এবার তুমি রান্না বান্না করবে। এত বছর ধরে আমি এই ছাদেই রান্না বান্না করে আসছি, আমার কোনো রকম অসুবিধা হয় না। আর বর্ষাকালে এই ছাদের উপর ত্রিপল টাঙিয়ে দিলেই হয়ে যায়। এই বলে সুনিতা দেবী তার মেয়ের সঙ্গে রান্নাবান্নার কাজে লেগে পড়ে। আর পূজা তার ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনে একেবারে চমকে ওঠে, কারণ সে কল্পনাও করতে পারেনি যে এত বড়লোক শ্বশুরবাড়ি হওয়ার পরও সে তার পরিবারকে এভাবে ছাদে রান্না করতে দেখবে। কারণ সে বিয়ের আগে ভেবেছিল তার শ্বশুরবাড়িতে নিশ্চয়ই বড় মডিউলার কিচেন আছে, যেখানে সে খুব আরাম করে রান্নাবান্না করতে পারবে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর তার সব আশায় জল পড়ে যায়। এভাবেই দেখতে দেখতে সেদিন কাটে। জানি না আমি ছাদে রান্না করতে পারবো কি। এই এত রোদের মধ্যে কি রান্না করা যায়? যতই শীতকাল হোক না কেন, আমি একটু বেশি রোদে থাকতেই পারি না, আমার খুব গরম লাগে। আমার হাত পাও তো কেমন যেন জ্বালা জ্বালা করে। এত প্রখর রোদ্দুর, তার উপর আমি ছাদে রান্নাটা করব কিভাবে? এমন সময় পূজা যখন মনে মনে এসবই ভাবতে থাকে, তখনই সেখানে তার ননদ এবং শাশুড়ি মা চলে আসে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এতদিন পর্যন্ত আমি তো রান্না বান্না সামলে এসেছি, এবার তোমাকেই রান্না করতে হবে। উপরে যাও, নিচে দাঁড়িয়ে থেকে লাভ নেই। বৌদি, আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ, তাই তো? ছাদে তো তুমি আগে কখনো রান্না করনি, তাই তোমার একটু চিন্তা হচ্ছে, আমি বুঝতেই পারছি। কিন্তু দেখবে কিছুদিন পর তোমারও ছাদে রান্না করার অভ্যাস হয়ে যাবে, আর তখন তুমি অন্য জায়গায় রান্না করতেই চাইবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আমাকে তাহলে ছাদেই রান্না করতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি ছাদে রান্না করতে। কিন্তু মা, ছাদে রান্না করতে হলে আমাকে তো নিচ থেকে সবকিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আপনারা অন্তত আমাকে এই কাজে সাহায্য করুন। টিনা, তুমি যদি আমার হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো ছাদে রেখে আসো তাহলে খুব ভালো হয়।
এখন আমি তোমার হাতে হাতে কিভাবে সাহায্য করব? আমি তো কলেজে যাব। তুমি আমাকে তাড়াতাড়ি কিছু একটা রান্না করে দাও, তা না হলে আমার কিন্তু কলেজে যেতে আরো লেট হয়ে যাবে। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমাকে অবশ্যই তাড়াতাড়ি যেতে হবে। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। বৌমা, দয়া করে আমাকে যেন তুমি কোনো কাজ করতে বলো না, কারণ এই বয়সে আমি আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি না। তাই জন্যই তো আমি সবসময় নিচের ঘরেই থাকি। আর আমি যখন রান্না করতাম তখন কিন্তু টিনাই সমস্ত কিছু উপরে রেখে আসতো। যাও যাও, তুমি এক এক করে মশলাপাতি, শাকসবজি, মাছ মাংস আর যা যা রান্না করবে নিচ থেকে উপরে নিয়ে চলে যাও। ফ্রিজে কিন্তু মাছ মাংস সবজি রাখা আছে। এই বলে সুনিতা দেবী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের কথা শুনে পূজার মন খারাপ করে, কারণ এখন তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। তাই পূজা নিজেকে ভীষণই একা বলে মনে করে। তবুও সে নিরুপায় হয়ে কষ্ট করে ফ্রিজ থেকে সবকিছু উপরে বয়ে নিয়ে যেতে থাকে। আর একদিনে সিঁড়ি দিয়ে অনেকবার করে ওঠানামা করার ফলে তার পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। তা সত্ত্বেও তাকে বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। মাঝে মধ্যে রান্না করতে গিয়ে কোনো জিনিসের প্রয়োজন পড়লে তাকে উপর থেকে নিচে নেমে এসে ফ্রিজ থেকে সেই জিনিস নিয়ে আবার উপরে যেতে হয়। এভাবেই দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে আসে। আর অন্যদিকে টিনা সময় মতো খাবার না পাওয়ায় সে আজকে রাগ দেখিয়ে কলেজেও যেতে চায় না। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে। এখনো বৌদির রান্না হলো না বলো তো? তাড়াতাড়ি বৌদিকে খাবার নিয়ে আসতে বলো। সকালবেলা আমাকে সময় মতো কিছু রান্না করে দিতে পারলো না বলে আমার তো আজকে কলেজেই যাওয়া হলো না। কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, এখনো বৌদির রান্না হলো না। তুমি একবার গিয়ে দেখো না, আমার খুব খিদে পেয়েছে। টিনার কথা শুনে সুনিতা দেবী ছাদে যায়। আর সেখানে গিয়ে দেখে যে পূজা এখনো রান্নাবান্না করছে। কি ব্যাপার বৌমা, তোমার এখনো রান্নাবান্না হয়নি? তোমাকে যদি মাটির উনুনে রান্না করতে বলতাম তাহলে তো মনে হয় তুমি আজকে আর আমাদেরকে খাবারই দিতে না। তোমাকে ছাদে রান্না করতে হচ্ছে বলে তুমি ইচ্ছা করে দেরি করে রান্না করছো। দুপুরের খাবার খাওয়ার সময় তো প্রায় পার হতে চললো, তুমি এখনো আমাদেরকে বসিয়ে রেখেছো। আপনি নিচে যান, আমি এখনই খাবার নিয়ে যাচ্ছি। এই তো আমার রান্নাবান্না হয়েই গেছে প্রায়। এই শুনে পূজার শাশুড়ি মা নিচে নেমে যায়। আর এমন সময় পূজা তার শাশুড়ি মায়ের ভয়ে তাড়াতাড়ি করে ভাত তরকারি ইত্যাদি নিয়ে নিচে নামতে শুরু করে। আর সে যেহেতু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে, তাই পা স্লিপ করে হঠাৎই সে গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায়। আর তার হাত থেকে ভাত তরকারি সমস্ত কিছু পড়ে একেবারে নষ্ট হয়ে যায়, যা দেখে টিনা এবং তার মা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। বৌমা, তুমি এটা কি করলে? এতদিন ধরে ছাদে আমরা রান্না বান্না করছি, রান্না করা খাবার নিচে নামিয়ে নিয়ে আসছি, কিন্তু আমাদের হাত থেকে তো কখনো কিছুই পড়েনি। ভাত তরকারি সব ফেলে একেবারে নষ্ট করে দিলে। বৌদি, আমার কত জোরে খিদে পেয়েছে তুমি জানো? সকালবেলা খাবার পেলাম না, আর এখন দুপুর বেলাতেও তাহলে আমাদের কিছু খাওয়া হবে না? সত্যি আমার তো মনে হচ্ছে বাইরের রেস্টুরেন্ট থেকে কিছু একটা অর্ডার করলে অন্তত পেট ভরে খাবারটা খেতে পারতাম। আমি কিছুতেই খিদে সহ্য করতে পারি না। মা চলো আমরা বাইরে থেকে খাবার খেয়ে আসি। আর বৌদি, তুমি বাড়িতেই থাকো আর আবার ছাদে গিয়ে রান্না বান্না করো। এই বলে টিনা এবং তার মা বাইরে খাবার খেতে চলে যায়। আর অন্যদিকে পূজা বাড়ির সিঁড়ি পরিষ্কার করতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে আবার ছাদে রান্না করতে চলে যায়। আর যেহেতু পূজাও সকাল থেকে একেবারে না খেয়ে থাকে, তাই তার খুবই খিদে পায়, কিন্তু তবুও তাকে খিদে সহ্য করে রান্না বান্না করতে হয়। আর সেই সাথে শ্বশুরবাড়ির পরিবারের ব্যবহার দেখে তার চোখে জল চলে আসে, কিন্তু সে বাড়িতে নতুন হওয়ায় কাউকে কিছু বলতেই পারে না। এভাবেই পূজা সমস্ত কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর প্রত্যেকদিন তাকে ছাদেই রান্নাবান্না করতে হয়, কিন্তু বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে তার রাত্রিবেলা পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করে। উফ বাবারে বাবা, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। প্রত্যেকদিন এতবার করে উপর নিচে করি। আমি কি একবার পলাশকে ডাকবো, বলবো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে? না না, এই সামান্য কারণের জন্য পলাশ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কেন? আমি যদি কিছুদিন একটু বিশ্রাম করতে পারতাম তাহলে হয়তো আমার পায়ে ব্যথা ঠিক হয়ে যেত, কিন্তু আমাকে প্রত্যেক দিনই তো 100 বার করে ছাদে উঠতে হয় আর নিচে নামতে হয়। আমার মনে হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে নিচে নামতে গিয়ে আমি শেষ হয়ে যাব। পূজা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আর সে প্রত্যেকদিন রাত্রিবেলা পায়ে ব্যথার কারণে ঠিকমতো ঘুমাতেই পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর দিনের পর দিন প্রখর রোদের মধ্যে রান্না করার ফলে পূজা একেবারে কালো হয়ে যায়। আর সেই সাথে তার প্রচন্ড গরমও লাগে। আজকে তো ভীষণ রোদ উঠেছে, এত রোদে আমি কিভাবে রান্না করব? তার উপর এখন এই গ্যাস ওভেনটাকে আমি অন্য জায়গায় নিয়ে যেতেও পারবো না।
কারণ এমনিতেই আমার কিছু করতে ইচ্ছে করছে না। জানি না আমার স্বামী আমার কথা শুনবে কি। আমি যদি ওকে একটা রান্নাঘর বানিয়ে দিতে বলি তাহলে কি ও আমাকে রান্নাঘর বানিয়ে দেবে? পূজা মনে মনে এমনই ভাবনা চিন্তা করে। আর সেদিন রাত্রিবেলা পূজা পলাশকে বলে, পলাশ, আজকে তোমার সঙ্গে একটা কথা ছিল, প্লিজ দয়া করে আমার কথাটা একটু ভালো করে শুনে বোঝার চেষ্টা করো। এত রোদের মধ্যে আমি ছাদে রান্না বান্না করতে পারছি না। এখন তো শীতকাল প্রায় চলেই গেছে প্রায়, তাই ছাদে রোদের মধ্যে রান্না করতে গিয়ে খুব গরম লাগে। আর সেই সাথে আমাকে 100 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। আমার পায়ে কোমরে সবসময় ভীষণ ব্যথা করে। তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো না। হ্যাঁ, আমি অনেকদিন থেকেই দেখছি তুমি অনেকটা চিন্তার মধ্যেই আছো। আমি ভাবলাম হয়তো তুমি তোমার মায়ের বাড়ির কথা মনে করছো। ঠিক আছে, তুমি তোমার সমস্যার কথা আমাকে বলেছো যখন, আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। আর আমি রান্নাঘর নিচেতেই তৈরি করব। আমাদের নতুন রান্নাঘর হবে, তোমাকে আর 10 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না, আর সবকিছু নিচেই থাকবে। পলাশের কথা শুনে পূজা খুবই খুশি হয়। আর পূজার মুখে হাসি দেখে পলাশেরও খুব ভালো লাগে। তাই পূজা নতুন রান্নাঘরের জন্য অপেক্ষা করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই পলাশ রান্নাঘরের কাজ শুরু করে দেয়। আর দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মডিউলার কিচেন একেবারে তৈরি হয়ে যায়। আর যা দেখে পূজা অত্যন্ত খুশি হয়, কিন্তু তার শাশুড়ি মা মোটেই খুশি হতে পারে না। পলাশ, এত কিছু করার কি দরকার ছিল? বেকার বেকার তুই রান্নাঘরটা করতে গেলি, তোর তো অনেক টাকা খরচ হয়ে গেল। তাই আমি বলছিলাম এগুলো না করলেই পারতিস। শুধু শুধু এত টাকা খরচ করে কি লাভ বলতো? ছাদেই তো বেশ সুন্দর করে রান্না করা যাচ্ছিল। মায়ের মুখে এমন কথা শুনে পলাশ খুবই রেগে যায়। তাই পলাশ তার মাকে বকাবকি করলে সুনিতা দেবী আর কোনো কথা বলতে পারে না, যার ফলে পূজা এখন তার মডিউলার কিচেনে শান্তি করে রান্নাবান্না করতে পারে। আর এখন তার রান্নাবান্নার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। এভাবেই পূজা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে। বৈশাখী দেবী তার 2 ছেলে রাজা এবং বাবলুর সঙ্গে বাস করত। একদিন সে তার বড় ছেলে রাজাকে নিয়ে মোহনাকে দেখতে যায়। মোহনা একটি ধনী পরিবারের মেয়ে ছিল। মোহনা এবং রাজা একে অপরকে খুব পছন্দ করেছিল। তাই 2 পরিবারের সহমতে কয়েক মাসের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়েতে মোহনার বাবা মা তাকে অনেক অনেক টাকার দামি দামি জিনিস যৌতুক দিয়েছিল। আর সেই কারণেই মোহনা মনে মনে খুবই অহংকার করত। একদিন, বৌমা, সন্ধে 7টা বাজতে চললো, আমাকে এখনো চা দিলে না। দাও দাও, তাড়াতাড়ি চাটা দাও তো, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আচ্ছা মা, আপনি আমাকে এখানে কি করার জন্য এনেছিলেন? কাজ করানোর জন্য? কিন্তু আমি এই বাড়িতে কাজ করতে আসিনি, তাই আমি কোনো কাজ করতে পারবো না। কোনো কাজ করতে পারবে না? কিন্তু কেন? তুমি কোনো কাজ করতে চাও না কেন, সেটা আমি জানতে চাই। কেন আবার? বিয়েতে আমার বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের কত জিনিস যৌতুক দিয়েছে। বাপের বাড়ি থেকে এত যৌতুক আনার পরও আপনি আমার উপর হুকুম করছেন। বরং আপনার তো আমার কথা শুনে চলা দরকার। আরে আজব তো, তুমি বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে এসে আমার উপর অনেক বড় উপকার করে ফেলেছো নাকি? আমরা তো কোনো রকমের যৌতুক চাইনি, তোমার বাবা মা খুশি করে দিয়েছে। এসব ডায়লগ বন্ধ করুন। খুশি করে দিয়েছে আর আমি আপনার উপকার করিনি, আপনি এটা বলতে পারলেন? কি ছিল আপনার বাড়িতে? হ্যাঁ, টিভি ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, মাইক্রো ওভেন ছিল না। এগুলো ফ্রিতে পেলেন, তাও বলছেন আমি কোনো উপকার করিনি। মোহনার কথা শুনে বৈশাখী দেবী খুবই রেগে যায়। মোহনা এভাবেই সবসময় তার শাশুড়ি মাকে অমান্য করে চলতো। তার শাশুড়ি মা তাকে কোনো কাজ করতে বললে সে ক্লিয়ারলি বারণ করে দিত। এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। একদিন বৈশাখী দেবী মনে মনে ভাবে, না, অনেক হয়েছে, আর নয়। বড় বৌমাটা আমার মনের মতো হলো না। আমি এবার আমার ছোট ছেলের বিয়ে দেব। যখন ছোট বউকে বাড়িতে নিয়ে আসবো, ছোট বৌমা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তখন বুঝবে কেমন লাগে। একবার শুধু আমার ছোট ছেলের বিয়েটা দিই, তারপর আমি ওকে দেখাবো মজা। বৈশাখী দেবী তার ছোট ছেলে বাবলুর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে সুজাতা নামে একটি মেয়েকে বাবলুর জন্য পছন্দ করে। সুজাতাও একটি বড় ঘরের মেয়ে ছিল, কিন্তু তাকে দেখে খুবই সংস্কারী বলে মনে হয়েছিল। তাই বৈশাখী দেবী আর দেরি না করে তার ছোট ছেলে বাবলুর সঙ্গে সুজাতার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছুদিন ভালোই ভালোই কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা মোহনা হল রুমে বসে টিভি দেখছিল। সেই সময় সেখানে সুজাতা এসে বলে, দিদি, তোমার কি আর কোনো কাজ নেই? সারাদিন দেখি তুমি শুধু টিভি দেখতেই থাকো।
বাড়ির সব কাজ আমি একাই করি। কই, কখনো তো তুমি কোনো কাজ করো না। সব সময় এত টিভি দেখার কি আছে? এই, আমি টিভি দেখছি, তাতে তোর কি? আমি কি করব না করব সেটাকে আমি তোর কাছ থেকে পারমিশন নিয়ে করব? ছোট আছিস, ছোটর মতো থাক। না, সেটা নয়। আমি বলতে চাইছি যে তুমি তো অনেকক্ষণ ধরে টিভি দেখছো। 9টা বাজতে চাই, আমার একটা পছন্দের সিরিয়াল শুরু হবে। তাই রিমোটটা দাও তো, আমি এখন সিরিয়াল দেখবো। আহারে, তোর শখ তো কম নয়। টিভিটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, তোর দেখার জন্য নয়, আমার দেখার জন্য। রিমোটটা দাও তো, আমি সিরিয়াল দেখবো। হাহ, এমন করে বলছিস যেন টিভিটা বোধহয় তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস। তুমি এমন করে বলছো যেন আমি আমার বাপের বাড়ি থেকে খালি হাতে এসেছি। টিভিটা তুমি যখন তোমার বাপের বাড়ি থেকে এনেছো তখন তুমি হল রুমে রেখেছো কেন? হল রুমে রাখলে তো সবাই দেখবে, নিজের রুমে নিয়ে গিয়ে রাখো না। আমার মন তোর মতো ছোট নয়। তুই তো নিজের বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিস নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছিস। সবাই কি আর তোর মতো করতে পারে? মোহনার কথা শুনে সুজাতার খুব রাগ হয় এবং সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির দুই ছেলে অফিস থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা নিজের বউকে বলে, মোহনা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আজকে 3:30 যে ধকল গেল, খুব খেতে পেয়ে গেছে। মোহনা এবং সুজাতা সবাইকে খাবার খেতে দেয় এবং তারা নিজেও খাবার খেতে বসে পড়ে। রাজা এবং বাবলু তাড়াতাড়ি করে খেয়ে উঠে চলে যায়, কিন্তু বৈশাখী দেবী এবং তার দুই বৌমা তখনও খাবার খাচ্ছিল। সুজাতা হঠাৎ করে মোহনাকে বলে ওঠে, দিদি, তুমি যে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছ, এই টেবিলটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। তাই তুমি তো এখানে বসে খেতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি নিচে মেঝেতে বসে খাও। এটা শুনে মোহনা খুবই রেগে যায় এবং সে তার খাবার প্লেট নিয়ে সোজা তার রুমে চলে যায়। সেই রাগে সে তার খাবার তাড়াতাড়ি শেষ করে ফেলে। রাজা, আজ থেকে আমরা ওই ডাইনিং টেবিলে বসে খাবো না, আমরা আমাদের রুমে খাবার নিয়ে এসে খাবো। কেন, ডাইনিং টেবিল আবার কি হলো? তুমি ডাইনিং টেবিলে বসে খেতে খেতে ঘরে চলে এলে কেন? আমি বলেছি আমরা ডাইনিং টেবিলে বসে খাবো না, তখন খাবো না। লোকের খোঁটা আমি শুনতে পারবো না। ডাইনিং টেবিলটা সুজাতা ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল, তাই ওটাই আমরা বসবো না। আর তুমি যদি ডাইনিং টেবিলে বসেছো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। মোহনা রাজাকে কথা শোনাচ্ছিল, ঠিক অপরদিকে একইভাবে সুজাতা ও তার বর বাবলুকে কথা শোনাচ্ছিল। তুমি হল রুমে বসে টিভি দেখবে না। শুধু তুমি নও, আমি তুমি কেউই ওই টিভি দেখবো না। আমি তো এমনিও টিভি দেখার সময় পাই না। ছুটির দিনে একটু আধটু বাড়ি থাকলে তাহলে হয়তো একটু খেলাটা দেখি আর কি। না, তাও দেখবে না। তোমার টিভি দেখার হলে তুমি টিভি কিনে এনে আমাদের রুমে লাগাবে, তারপরই তুমি টিভি দেখবে। অন্য লোকের বাপের বাড়ি থেকে নিয়ে আসা টিভি দেখবো না আমরা। আমাদের যতটা সাধ্য হবে ছোট টিভি হলেও আমরা ছোট টিভি কিনবো, কিন্তু এই বড় টিভি আমরা আর দেখবো না। রাজা এবং বাবলু তাদের বউদের কোনো কথাই ঠিকভাবে বুঝতে পারে না, তাই তারা দুই ভাই বিরক্ত হয়ে হল রুমে এসে বসে পড়ে। এরকম ভাবেই সময় কাটছিল। দুই বৌমা নিজের যৌতুকের জিনিস নিয়ে সব সময় ঝগড়া ঝামেলা করতেই থাকতো। একদিন মোহনার খুব কেক খাওয়ার ইচ্ছা করছিল, তাই সে বাড়িতেই কেক তৈরি করে ফেলে। সে টিভি দেখতে দেখতে কেক খাবে বলে হল রুমে যায়। সেখানে গিয়ে সে দেখে বৈশাখী দেবী এবং সুজাতা বসে আছে। মা, এই নিন, আমি কেক বানিয়েছি, খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে। আমার বাবা এত টাকা খরচ করে দামি একটা মাইক্রো ওভেন কিনে দিল, যদি ব্যবহার না করি শুধু শুধু রেখে তো খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটা কেক তৈরি করি। যাক, ভালো করেছো, কিন্তু আমি এসব কেক টেক খাবো না। ডাক্তার আমাকে মিষ্টি খাবার খেতে বারণ করেছে। ছোট বৌমাকে দাও। হ্যাঁ, দাও দেখি কেমন কেক বানিয়েছো, টেস্ট করে দেখি। আমি কি বললাম শুনতে পেলি না তুই? এই কেকটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা মাইক্রো ওভেনে তৈরি করেছি। হ্যাঁ, আমি ভালো করে শুনতে পেয়েছি, আর আমি কানে ভালো করে শোনার সাথে সাথে চোখেও ভালো করে দেখতে পাই। আজকে সকালবেলা তুমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ওয়াশিং মেশিন ব্যবহার করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু দেখতে পাইনি? কই, না তো, আমি তোর ওয়াশিং মেশিন কখন ব্যবহার করলাম? তুই হয়তো স্বপ্ন দেখেছিস। আমার কি লাজ লজ্জা বলে কোনো জিনিস নেই? তোমার লাজ লজ্জা বলে কোনো জিনিস থাকলে তুমি আমার ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে না। আর তোমার লাজ লজ্জা নেই বলে তুমি এখন পরিষ্কারভাবে মিথ্যা কথা বলছো। এই নিয়ে দুই বৌমার মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়।
দুজনে এক কথায় দু কথায় তর্ক করতে করতে একটা বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে ফেলে। বৈশাখী দেবী তার দুই বৌমাকে শান্ত করার অনেক চেষ্টা করতে থাকে। আরে তোমরা একটু চুপ করো, আমি তোমাদের পায়ে ধরি, তোমরা দয়া করে শান্ত হও। লোকে কি বলবে? তোমরা এমন করে চেঁচাচ্ছ, সব পাড়ার লোক তো এক জায়গায় হয়ে যাবে। আপনি আমাদের দুজনের মাঝখানে আসবেন না, জানতো এখান থেকে। আমাদের ভালো করে ঝগড়া করতে দিন। দিনের পর দিন দুই বৌমার মধ্যে যৌতুকের জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা বেড়েই চলেছিল। বৈশাখী দেবীর সঙ্গে সঙ্গে বাড়ির দুই ছেলেও ব্যাপারটিকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। একদিন বৈশাখী দেবী আর সহ্য করতে না পেরে সে তার ব্যাগ প্যাক করতে শুরু করে। মা, তুমি কোথায় যাবে? এরকম রেডি হয়ে বসে আছো কেন? জামা কাপড় ব্যাগে ভরে কোথায় যাবে তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভেবেছিলাম দুই বৌমা বাড়িতে আসার পর আমার কত সেবা যত্ন করবে, কিন্তু সেটা আর হলো কই। দুই বৌমা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করতে থাকে। এই বাড়িতে থেকে থেকে আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি আর এই বাড়িতে থাকবো না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না মা, তুমি কোথাও যাবে না। এবার তো যা করার আমি করব। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে কি করলে এই বাড়িতে ঝামেলা চিরতরে শেষ হয়ে যাবে। দাদা, তুমি কি করবে আমাকেও বলো। রাজা এবং বাবলু পরের দিন মোহনা এবং সুজাতার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসগুলো প্যাক করে ফেলে এবং একটা বড় গাড়িতে তোলে। মোহনা এবং সুজাতা কিছুই বুঝে উঠতে পারছিল না যে দুই ভাই জিনিসগুলো নিয়ে যাচ্ছে কোথায়। আরে আরে, তোমরা করছোটা কি? এই জিনিসগুলো আমরা আমাদের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমরা এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আমার মনে হচ্ছে এরা এই জিনিসগুলো বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছে। আমার বাবা মা কত শখ করে জিনিসগুলো দিয়েছিল যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, আর এরা টাকার জন্য এত নিচে নেমে যাবে আমি তো ভাবতেও পারিনি। এই, তোমরা বলবে এগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? রাজা এবং বাবলু কোনো কথার উত্তর দেয় না। তারা জিনিসগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর দুই ভাই বাড়ি ফিরে আসে। ওই তো ওরা এসে গেছে। এই, আমাদের যৌতুকের জিনিসগুলো কোথায়? কোথায় রেখে এসেছো জিনিসগুলো বলো? চুপ, একদম চুপ। জিনিসগুলো তোমার যেখান থেকে এনেছিলে আমরা ঠিক সেখানেই জিনিসগুলো ফেরত দিয়ে এসেছি, তোমাদের বাপের বাড়িতে। বুঝেছো? তোমাদের রোজ রোজ এই ঝামেলা থেকে আমরা বিরক্ত হয়ে উঠেছি। সামান্য কিছু জিনিসের জন্য তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত করে দিচ্ছ, তাই আমরা ঝগড়া ঝামেলাগুলো বন্ধ করার জন্য শেষ পর্যন্ত এটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমার ছেলেরা একদম ঠিক করেছে। তোমাদের তো আমরা কখনোই বাপের বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসার কথা বলিনি। তোমরা নিজে থেকেই ওগুলো নিয়ে এসেছিলে। কি জন্য এনেছিলে? যাতে দুজনের মধ্যে সবসময় ঝগড়া ঝামেলা করতে পারো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলে আমরা ঝগড়া করতে করতে ভুলেই গিয়েছিলাম যে এই বাড়িতে আমাদের ছাড়া আপনারাও আছেন। আমরা কোনোদিনও ঝগড়া করব না আর। হ্যাঁ, আমরা আর কোনোদিনও ঝগড়া করব না। দয়া করে আমাদের জিনিসগুলো ফিরিয়ে নিয়ে এসো। আমরা দুজনে মিলেমিশে জিনিসগুলো ব্যবহার করব। আমরা কথা দিচ্ছি। না, আমরা ওই জিনিসগুলো তো আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা দুই ভাই কিনে নিয়ে আসবো। একসঙ্গে হয়তো নিয়ে আসতে পারবো না, তবে আস্তে আস্তে টাকা জমিয়ে নিশ্চয়ই কিনে নিয়ে আসবো। রাজা এবং বাবলু দুই ভাই বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তাদের স্যালারি থেকে অল্প অল্প টাকা সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে তারা বাড়িতে একটা একটা করে সমস্ত জিনিস কিনে নিয়ে আসে। দুই বৌমা খুবই খুশি হয়। কিন্তু কিছুদিন পরই দুই বৌমা আবার নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দেয়। না, এবার বাপের বাড়ির জিনিস নিয়ে ঝগড়া নয়, এবার তারা অন্য কিছু নিয়ে ঝগড়া করতে শুরু করেছিল। এই সোফাটা আমার বর কষ্ট করে টাকা ইনকাম করে কিনেছে, তোর বসার জন্য নয়। ওঠ ওঠ, সোফা থেকে ওঠ, এই সোফাতে আমি এখন ঘুমাবো। তারপর আবার কি, দুই বৌমার মধ্যে সোফা নিয়ে শুরু হয়ে যায় তুমুল ঝামেলা। রাজা আর বাবলু দুই ভাই তাদের মাথায় হাত দিয়ে বসে পড়ে। আপনারা আর কি দেখছেন? কুকুরের লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, ঠিক তেমনই আমার বৌমা দুটো কোনোদিনও পাল্টাবে না।